স্বাগত প্রযত্নে বাংলাদেশ এই অনুষ্ঠানে। আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মৌলিক সংস্কার না হলে নির্বাচনে যাওয়ার বিষয়েও সংশয় প্রকাশ করেন তিনি। মাঠ পর্যায়ে যেসব জায়গায় চাঁদাবাজি চলছে সেসব স্থানেও প্রশাসন আসলে নীরব ভূমিকা পালন করছে। এ ধরনের প্রশাসন যদি থাকে তাহলে এর অধীনে নির্বাচন করাটা সম্ভব নয়। লেভেল প্লেইং ফিল্ডের জন্য নিরপেক্ষ প্রশাসন, আমলাতন্ত্র, পুলিশ নিশ্চিত করতে হবে, এমনটাই বলছেন এনসিপি নেতারা। এদিকে বিএনপি বলছে আগামী 1 মাসেই সংস্কার শেষ করে নির্বাচনের প্রস্তুতি নেওয়া সম্ভব। এছাড়া আগামী রমজানের আগেই নির্বাচন চায় জামায়াত ইসলামী। এসব নিয়েই আজকের আলোচনার বিষয়, আবারও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম এবং আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। আপনাদের দুজনকে স্বাগত আজকের এই প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। দুদিন আগেই আসলে এই নাহিদ ইসলাম যেই বিষয়গুলো বলেছেন নির্বাচন সংক্রান্ত কিছু কমপ্লেইন তিনি তুলে ধরেছেন। মূলত মার্কিন যেই প্রতিনিধি দল এসেছিলেন তাদের সাথে বৈঠকের পর। শুরুতে যদি আমি যাই এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে, কারণ যেহেতু নির্বাচন নিয়ে এসেছে আসলে কমপ্লেইনটা বা আলোচনাটা বা আলাপটা যদি আমি বলি আপনাদের পক্ষ থেকে, সেখান থেকে যদি আপনি বলেন নাহিদ ইসলাম যা বলেছেন সেটা যদি আপনি আরেকটু ইলাবোরেট করেন আপনাদের এই বক্তব্যটা। হ্যাঁ, ধন্যবাদ। আপনার মাধ্যমে এই অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। মূলত যেই বিষয়টি আপনি এখানে অবতারণা করলেন সেটি মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই কথাগুলো বলেছিলেন। মূলত আপনি জানেন যে এখানে মার্কিন প্রতিনিধি দল, সবগুলো রাজনৈতিক দল, একই সাথে এখানে যে সরকার আছে এবং আগামীতে বাংলাদেশের যেই সংস্কার, একই সাথে নির্বাচন কেন্দ্রের যেই স্টেক হোল্ডার্স আছেন তাদের সাথে সবার সাথে বসেছেন। তো আমাদের দলের আহ্বায়ক উনি মূলত এখানে যা জানতে চাওয়া হয়েছে যে সিচুয়েশন বাংলাদেশে আছে সেই সিচুয়েশনটা উনি ব্যাখ্যা করেছেন। তো এটার যদি আপনি দেখেন সত্যিকার অর্থেই বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর আমরা প্রথমত দেখেছি পুলিশ কিংবা প্রশাসন বিভিন্ন জায়গায় ইনঅ্যাক্টিভ, কিন্তু যখন তারা অ্যাক্টিভ হয়েছেন তারা মূলত অ্যাক্টিভ হয়েছেন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে সংযুক্ত হয়ে। এটার মূল কারণটা অথবা যদি আপনি এটার প্রভাবটা দেখেন মাঠ পর্যায়ে, আমরা দেখি যে বিএনপি তার দলের মধ্য থেকে হাজারের উপরে তাদের আপনার নেতাকর্মী বহিষ্কার করেছে, হ্যাঁ, আপনার চাঁদাবাজির অভিযোগে কিংবা অন্যান্য যে শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগে। কিন্তু আপনি কি কখনো খবর পেয়েছেন যে বিএনপির কোনো নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে? আমরা এরকম কোনো খবর দেখে নাই। ইভেন আপনি যদি মাঠ পর্যায়ে যে প্রশাসনের কথা বলছি, প্রশাসন শুধুমাত্র নাগরিক পার্টির নেতাকর্মীদের উপরে কিংবা অন্যান্য সংগঠনের উপরে যে হামলার এগেনস্টে কিছু করছে না তাই না, বরং এখানে আমরা দেখি যে যেটা আসলে সত্যিকার অর্থেই যে আইনশৃঙ্খলার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যেটা আপনার স্বপ্রণোদিত হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর যেগুলো করা দরকার ছিল সেগুলো কিন্তু করছে না। তো এখন এই পরিবেশে আমরা জানি যে নির্বাচন একটি বড় উৎসব বাংলাদেশে, এবং নির্বাচন এই গণঅভ্যুত্থানের পর সত্যিকার অর্থে যেখানে একটি গণহত্যা সংঘটিত হয়েছে, এখানে আপনার 40 থেকে 50 হাজার মানুষ আহত হয়েছে, সেই প্রেক্ষাপটে যখন নির্বাচন হবে, নির্বাচনটি অন্য যে কোনো নির্বাচনের চেয়ে বেশি সতর্কতা এবং অনেক বেশি আপনার উচ্ছ্বাসের সাথে হবে। কারণ বাংলাদেশের মানুষ গত 3টি নির্বাচনে ভোট দিতে পারেনি। তো এই নির্বাচনে যখন মানুষ অপেক্ষা করছে, একই সাথে আমাদের মাথায় রাখতে হবে যে এই 3টি নির্বাচনের মাধ্যমে, গত 3টি নির্বাচনের মাধ্যমে যে নতুন প্রজন্ম এসেছে আমাদের এখানে, তারা আসলে আপনার ভোট দেওয়ার কোনো সুযোগ পায়নি। আমরাও নিশ্চয়ই আবারও আপনার কাছে শুনবো, কিন্তু যদি আমি একটু এখন আমি যদি আসি আপনার কাছে, যে তারা যে অভিযোগটি করছে এই নতুন দলটি, যে আপনাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু সেইভাবে পুলিশ যখন ইনঅ্যাক্টিভ তখন নেতাদেরকে, যাদের আসলে এই বিষয়ে জবাবদিহি করার কথা, তাদেরকে এখন পর্যন্ত কোনো আইনের আওতায় আনছে না, যেটি এখনই বললেন আলাউদ্দিন ভাই। আমি যদি আপনার কাছে একটু জানতে চাই যে দীর্ঘদিন ধরে তো আসলে বিএনপি ক্ষমতার বাইরে, কিভাবে আসলে এই প্রসঙ্গ আসতে পারে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে, যেটি নাহিদ ইসলাম বলেছেন যে প্রশাসনে বসে আছে বিএনপি, এটি কি আসলে খুব সম্ভব? এই প্রশ্নটি আসলে আমার মাথায়ও আসছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নাহিদ ইসলাম এবং যারা যুক্ত আছেন। নাহিদ ইসলামরা রাজনৈতিক দল না হয়ে রাজনৈতিক স্টান্টবাজিটা শুরু করেছেন।
সমস্যাটা হচ্ছে এই জায়গায়। মার্কিন প্রতিনিধি দলের সাথে তারা বসেছেন। একটা রাজনৈতিক দল তো হওয়ার কিছু শর্ত আছে। হাজার খানেক বা তার বেশি অথবা আরও অনেক সংখ্যক লোক এক জায়গা হয়ে বলল আমরা একটা রাজনৈতিক দল, তাতে কি রাজনৈতিক দল হয়? একটি রাজনৈতিক দল হওয়ার তো কিছু শর্ত আছে। তার একটা গঠনতন্ত্র থাকে, তার ঘোষণাপত্র থাকে, তার মূলনীতি থাকে, নির্বাচন কমিশনে নিবন্ধন থাকে, প্রতীক থাকে, নির্বাচনে যাওয়ার জন্য একটা যোগ্যতা, প্রাথমিক কিছু যোগ্যতা অর্জন করতে হয় এবং কিছু শর্ত পূরণ করতে হয়। সেটি ছাড়া তো আপনি রাজনৈতিক দল বলবেন না। রাস্তার সামনে আমি আসার সময় দেখলাম অনেক লোক জটলা করে বসে আছে এবং তারা বললো আমরা একটা রাজনৈতিক দল। হবে রাজনৈতিক দল? না। তারা হয়তো বলতে পারে যে আমরা রাজনৈতিক দল। রাষ্ট্র কর্তৃক একটি রাজনৈতিক দল হওয়ার কিছু শর্ত, কিছু যোগ্যতা, কিছু প্রক্রিয়া আছে, সেটি এখনো এনসিপি অর্জন করেনি। দ্বিতীয়ত কথা হচ্ছে মার্কিন প্রতিনিধি দলের সাথে তো উন্ডা বসার সৌভাগ্য হয়েছে। বাংলাদেশে তো 100-র উপর রাজনৈতিক দল আছে, তার তো সৌভাগ্য হয়নি। 46টি নিবন্ধিত রাজনৈতিক দল আছে, তাদের তো সৌভাগ্য হচ্ছে না। কেন হচ্ছে না? অন্তর্বর্তীকালীন সরকার এবং নাহিদ ইসলামদের রাজনৈতিক দল অঙ্গাঙ্গিভাবে জড়িত। সরকার আছে, তাই না? প্রশাসন নিরপেক্ষ করার দায়িত্ব কার? সরকার। আমরা তো এও দেখেছি সার্জিজ যিনি পঞ্চগড়ে গিয়েছেন, সকল প্রশাসনের কর্মকর্তাদের ডেকে নিয়ে বসে কিভাবে চলবেন নির্দেশনা দিচ্ছেন। হস্তক্ষেপ কারা করে? কারা করে হস্তক্ষেপ? এনসিপি করে। দ্বিতীয়ত আসেন, বিএনপি ইতিমধ্যে যারা দুষ্কৃতিকারী অথবা দলের শৃঙ্খলা ভঙ্গ করেছে, জনজীবনে ব্যাহত করেছে, অথবা ধরেন যেটা ওনারা প্রায় বলে থাকেন চাঁদাবাজির সাথে যুক্ত প্রমাণিত হয়েছে, তার সবাইকে বহিষ্কার করেছে, আইনের আওতায় তুলে নিয়েছে। এবং বিএনপি নেতারা নিজে গিয়ে বাদী হয়ে মামলা করেছে কয়েকদিন আগে ওই মতিঝিল থানায়। করছি আমরা। গ্রেপ্তার অনেকে হয়েছে। তারপরও যদি 2-1 গ্রেপ্তার না হয়ে থাকে, আমার সহ-আলোচকের যদি অভিযোগ থাকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেন না কেন? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 2-1 যদি বিএনপির প্রতি দুর্বলতা থাকে, ধরে নিলাম আমি, সরকারকে আঙুল চুষছে, সরকারের মধ্যে তো ওনাদের প্রতিনিধি আছে, তো করছেনটা উন্ডা কি? প্লিজ প্লিজ প্লিজ, করছেনটা উন্ডা কি? উন্ডা কি করছেন? রাজনৈতিক দল করবেন না, জনগণের কাছে যাবেন না, নির্বাচনের প্রতি অনীহা, অভিযোগের পাহাড়, দায় চাপানো যে রাজনীতি, এটা রাজনীতি না। এটা এক ধরনের হচ্ছে বিশৃঙ্খলা তৈরি করে ক্ষমতা প্রলং করা যায় কিনা, সুযোগ সুবিধা ব্যক্তিগত পর্যায়ে অ্যাচিভ করা যায় কিনা, সেই প্রচেষ্টা। এটা পলিটিক্স না। প্রশ্ন ছিল যেটা, যে একদমই আমিও জানতে চাই একেবারে আলাউদ্দিন মোহাম্মদের সাথে, কিভাবে আসলে বিএনপি এখনো বসে আছে, প্রশাসনে বলা হচ্ছে, সেটি সম্ভব কিনা, সেই প্রশ্নের উত্তর একেবারেই সম্ভব না। 17 বছরে যে রাজনৈতিক দলটি মাঠে সংগ্রাম করেছে, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, গ্রেপ্তার হয়েছে, জীবন দিয়েছে, নিধন হয়েছে, হয় কারাগারে থেকেছে অথবা আয়নাগরে থেকেছে, অথবা ধরুন রাজপথে থেকেছে, সেই দলটির প্রশাসনের লোক থাকে কি করে? প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি বলি, বাংলাদেশ ছোট রাষ্ট্র, 2-1 কোনো একটা রাজনৈতিক দলের প্রতি লয়ালিটি থাকতেই পারে, কিন্তু একটা সরকার তো রয়েছে, এবং সেই সরকারটা তো এনসিপির আশীর্বাদ পুষ্ট এবং এনসিপির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাহলে তারা কেন উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না? এই জায়গাটা দায়িত্ব তাদের। এই জায়গায় কিন্তু আমি যদি একটু বলি আলাউদ্দিন মোহাম্মদ আপনাকে, যে রবিউল ভাই যেই কমপ্লেইনটা করলেন যে সরকার কেন করছে না, বা এই যে আপনারা মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বসলেন, আরও 146টা দল আছে, তারা বসতে পারছেন না, কিন্তু আপনারা কিন্তু বসতে পারছেন, কারণ আপনারা গণ অভ্যুত্থানের মধ্যে থেকে উঠে আসা দল, খুবই ভালো কথা। কিন্তু এরই মধ্যে কিন্তু রবিউল ভাই, শেখ রিজওয়ানা হাসান বলেছেন যে এনসিপি কি দাবি করলো না করলো, সেটার সঙ্গে নির্বাচনের ঘোষণার কোনো ব্যত্যয় হবে না, এটা সরকারের পক্ষ থেকে একটা ঘোষণা কিন্তু এসছে। আমি আসলে আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে জানতে চাই, যেই কথাটি আসলে রবিউল ভাই বলছেন, যে কিভাবে আসলে সম্ভব যে এই এতগুলো বছরে এখনো 1-2জনের সফট কর্নার থাকতে পারে, সেটা এনসিপির লোকেরও থাকতে পারে, কিন্তু প্রশাসন একদম ঘাপটি মেরে বসে আছে এবং এই জন্য লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি হচ্ছে না, এটা আসলে কতখানি যৌক্তিক? এখন এই পর্যায়ে প্রথমত রবিউল ভাই যেটা বললেন, যে এনসিপি আসলে সদ্য জন্মলাভ করেছে একটি রাজনৈতিক দল হিসেবে, বাট এনসিপি যাদের প্রতিনিধিত্ব করছে, এনসিপি যাদের লিগ্যাসি বহন করছে, তারা কিন্তু গতকাল জন্ম হয়নি তাদের। এনসিপি গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, নেতৃত্বের একটা অংশ, একটা বড় অংশ
তারা এনসিপি গঠন করেছে। তারা এনসিপি গঠন না করলেও বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘকাল প্রাসঙ্গিক থাকবেন, এটাই বাস্তবতা। এই বাস্তবতায় এনসিপি আসলে কেন কার সাথে বৈঠক করবে, পাশাপাশি এনসিপির 1000 মানুষ মিলে দল ঘোষণা করা, এই যে জায়গাটা, এই জায়গাটা আসলে মূলত বিএনপির যে একটা হীনমন্যতা এবং একটি দল হিসেবে বিএনপি যে একটা শঙ্কার মধ্যে আছে। এই গণঅভ্যুত্থান কিংবা তাদের নেতৃত্বে গণ আন্দোলন গড়ে ওঠেনি, তাদের নেতৃত্বে বাংলাদেশের মানুষ আসলে মাঠে নেমে আসেনি। নির্বাচনের দাবিতে গত 16 বছরে মানুষ মাঠে নেমে আসেনি। মানুষ যখন 28 অক্টোবরে মাঠে নেমে এসেছে, তখন তারা দুপুরবেলায় আপনার ঘোষণা দিয়ে দিয়েছে আপনার যার যার বাসায় ফিরে যান। তার মানে যেখানে আন্দোলন হয়েছে, ডামি আন্দোলন হয়েছে, মানুষকে দাওয়াত দিয়ে আন্দোলনে আনা হয়েছে, আবার সমঝোতা করে তাদেরকে ঘরে ফিরে দেওয়া হয়েছে। এই অবস্থায় বিএনপির পক্ষেই সম্ভব গণঅভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট একটি দলকে এভাবে কটাক্ষ করা। আমি এটার প্রতিবাদ জানাচ্ছি। এবং আপনি যে বিষয়টা বলছেন, আমরা এই স্টুডিওর বাইরে গেলে আপনি বুঝতে পারবেন যে বাস্তবতাটা কি। বাস্তবতাটা হলো যেটা ভাই বললেন যে এনসিপির তো আসলে নেতাকর্মী নাই এখন। এনসিপি জাস্ট একটা কেন্দ্রীয় কমিটি, আহ্বায়ক কমিটি গঠন হয়েছে। এনসিপি এখন পর্যন্ত আহ্বায়ক কমিটির উপর একটা কমিটিও গঠন করে নেই। তাহলে এনসিপির এই রাষ্ট্রে এনসিপির হিস্সা কোথায়, এনসিপির প্রশাসনে কোথায়? ইভেন সার্জিস আলম যে গেল কিংবা অন্যান্য জায়গায় দু একটা এক্সাম্পল দিয়েছেন। এনসিপির আপনার বাংলাদেশের পথে প্রান্তরে বাংলাদেশ ব্যাপক জনসমর্থন থাকা সত্ত্বেও এনসিপির কোনো সাংগঠনিক কাঠামো তৈরি হয় নাই। আমরা তো শুরু করেছি মাত্র, এটার তো কোনো কারণ না। আমরা রোজার একদিন আগে আপনার দল ঘোষণা করেছি, রোজার পর ঈদের বন্ধের আমেজ এখনো কাটে নাই। আমরা আজকে একটা সাধারণ সভা করছি, আজকের পর থেকে আমরা আগামী জি আমরা সাংগঠনিক তৎপরতা আগামী 1 মাসের মধ্যে আমরা মহানগরী কমিটি করব, বিভাগীয় কমিটি করব, বিভাগীয় সফরে যাব। আমাদের তো আসলে মানে শো জাস্ট শুরু হলো মাত্র। আমাদেরকে এখন যে কোনোভাবে হাস্যকর করাটা খুব সহজ, বাট বুঝতে হবে যে এনসিপি আসলে এটা শুধু আজকের জন্য না। এনসিপি ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করবে না, এনসিপি রাজনীতি করছে সংস্কার কেন্দ্রিক রাজনীতি। এনসিপি বাংলাদেশে বুক পেতে দেওয়া যে তরুণরা বাংলাদেশের রাষ্ট্রকে সংস্কারের জন্য আন্দোলন করেছিল, শেষ করে দিচ্ছি, যে আন্দোলন করেছিল সেই জন আকাঙ্ক্ষাকে ধারণ করে এনসিপি রাজনীতি করবে। আজকে হয়তো বা আপনারা একটা দল গঠনের 1 মাস পরেই দলের আপনি ট্রেন্ড তৈরি হয় না, অ্যানালাইসিস করা সম্ভব না। বাট আমরা আপনাকে আশ্বস্ত করতে চাই, জনগণকে আশ্বস্ত করতে চাই, এনসিপি বাংলাদেশের জন আকাঙ্ক্ষা রাজনীতি করবে। এনসিপি বাংলাদেশের যেই জনগণের যে আকাঙ্ক্ষা আছে, সংস্কারের আকাঙ্ক্ষা, এই যে একটা ফেসিবাদী কাঠামোকে বদলে দিয়ে একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার আলোকে রাজনীতি করবে। আমি একদম এই জায়গাটা রবিউল ভাই আসতে চাই যে নাহিদ ইসলাম কিন্তু আসলে এই আন্দোলনের একটা পোস্টার বয় যদি আমরা বলি। হ্যাঁ, তাকে আমাদের মনে পড়ে যে তিনি আসলে মার খেয়েছেন, সেই ছবি আমরা দেখেছি। সো তার কাছ থেকে আসলে এই কথাগুলো যখন তার কাছ থেকে আসছে, একই সঙ্গে ওনারা বলছেন যে আমরা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করব না। এইটাকে আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ব্যাপারটা কি এমন দাঁড়ায় যে তাহলে বিএনপি ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করতে চায়, শুধু সংস্কার চায় না? আপনারাও তো সংস্কার চাইছেন। আমি ঠিক বুঝিনি আপনার প্রশ্ন। তবে সবার আগে বিএনপি সংস্কার চেয়েছে, সবার আগে বিএনপি এক দফা ঘোষণা করেছে। এক দফার আন্দোলন আমরা বিগত 10 বছর ধরে করছি। বলেছি হাসিনা ফ্যাসিস্ট, তার মধ্যে সে গণতন্ত্র ধ্বংস করেছে, সে রাষ্ট্র ইনস্টিটিউটগুলি অকার্য করেছে, সে গুম করেছে, আনথরা স্ক্রিনিং করেছে, অর্থ পাচার করেছে, ভোটাধিকার হরণ করেছে, গণহত্যা করেছে। গণহত্যা শুধু এই আপনার 5 তারিখে হয়নি, 5 তারিখে 2000 মারা গিয়েছে, 522 জন আমাদের। আহত হয়েছে প্রায় 25,000, 22,000 আমাদের নেতাকর্মীরা। কিন্তু খুব একটা কিন্তু আপনারা সেটা বলেন না। না না, কে বলেছে বলেন, কে বলেছে বলেন? গ্রেপ্তার হয়েছে 14,000। প্লিজ প্লিজ শুন, 14,000 গ্রেপ্তার হয়েছে। ওনারা কয়জন গ্রেপ্তার হয়েছে নাম বলতে বলেন? 14,000 গ্রেপ্তার হয়েছে, 12,000 আমাদের এবং আমাদের সিনিয়র নেতারা। এই আন্দোলন যখন চলে ঢাকা মহানগর আগ দিয়েও গ্রেপ্তার হয়েছে। এই জুলাই থেকে এই পর্যন্ত কথা বলছি। আমরা তো গ্রেপ্তার সবসময় থাকি, 5-7 হাজার তো ভিতরে থাকতেই হয় আমাদের গত 17 বছর ধরে। এই জুলাইয়ের যে আন্দোলন হয়েছিল, আমি ঢাকা দক্ষিণ বিএনপির প্রধান সমন্বয়কারী ছিলাম। সায়েন্স ল্যাবরেটরি, এই ধানমন্ডি, এই ধরেন মোহাম্মদপুর, এই অঞ্চলে যত আন্দোলন আমরাই করেছি। কিন্তু কৌশলটা ছিল এই যে আন্দোলনটা যদি রাজনৈতিক ফ্লেভারে না যায়, কারণ রাজনৈতিক ফ্লেভারের আন্দোলনটা প্রথম দিকেই যদি চলে যায়, শেখ হাসিনা যেভাবে আন্দোলন দমন পীড়ন করছিল, ওই আন্দোলন সাকসেস হওয়া খুব কঠিন ছিল। যার ফলে একটা ন্যায্য দাবিতে আন্দোলনটা তারা করেছে, নেতৃত্ব তারা দিয়েছে, অস্বীকার কেউ করছে না। এটা সব শ্রেণী পেশার মানুষের আন্দোলন ছিল, সব রাজনৈতিক দলের আন্দোলন ছিল। আচ্ছা, আমি যদি এভাবে বলি, আন্দোলন চলাকালীন শেষ মুহূর্তের দিকে ওনাদের প্রধান 6 জন সমন্বয়ককে ডিবিতে নিয়ে যাওয়া হলো, মনে আছে আপনার?
5 দিন রাখার পর অনলি 5 ডেজ কি বিবৃতি দেওয়া হয়েছে বলেন? আমি নিজে বলছি, আমরা ওই বিবৃতিটা আমি মুখস্থ করেছি, অনেক কষ্ট হয়েছে আমার, এই বয়সে মেমোরি অত কাজ করে না। বলছে যে এনসিপি আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা কুঠা সংস্কারে একটা ন্যায্য দাবিতে আন্দোলন করছিল। এই আন্দোলন করতে গিয়ে ইতিমধ্যে অনাকাঙ্ক্ষিত শব্দটা ব্যবহার করেছে, অনেকে আহত হয়েছেন, অনেকে নিহত হয়েছেন। অপ্রত্যাশিতভাবে মনে রাখবেন কিছু সরকারি স্থাপনায় হামলা হয়েছে। সরকার আমাদের দাবি মেনে নিয়েছে। সরকারের কাছে আমাদের আবেদন, বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দিন। আমরা আন্দোলন প্রত্যাহার করে নিলাম। বলেনি? বলেছেন, বলা হয়েছিল যে এটা আসলে চাপের মুখে এই বিবৃতি না, প্রত্যক্ষ করেছে। কিন্তু বন্ধ হলো না কেন? প্লিজ আন্দোলনটা বন্ধ হলো না কেন? কেন বন্ধ হলো না? ওটা তো ভিতর থেকে বলেছেন। সবাই ছিলেন আপনারা সে আন্দোলনে। তখন বাংলাদেশের এটা গণমানুষের আন্দোলন হয়ে গেছে, সব রাজনৈতিক দলের আন্দোলন হয়েছে। এক দফার আন্দোলন আমাদের আগে কেউ করেছে, দাবি আমাদের আগে কেউ করেছে। হাসিনাকে চাই না, হাসিনাকে হঠাতে হবে, এ কথা আমাদের আগে কেউ বুঝেছে? আমরা যখন রাজপথে জীবন দিয়েছি, আয়নাঘরে সময় কাটিয়েছি, তখন তোমরা ক্যাম্পাসে বসে বসে ছাত্রলীগের কি বলেন হলে থাকার জন্য আপোষ করে হলে থেকেছে। অনেক ভাইরা এখন ছাত্র শিবিরের বড় নেতারা বলেন আমরা ছাত্রলীগ করতে হয়েছে আমাদেরকে। আমরা তো রণে ভঙ্গ দিইনি, আমরা তো আপোষ করিনি, ওই বিতর্কে যেতে চাই না। ডেফিনেটলি ছাত্ররা একটা যুগান্তকারী ভূমিকা রেখেছে, সবারই ভূমিকা আছে এখানে, ভূমিকা রেখেছে। কিন্তু তার কোনো শর্ত ছিল যে আমরা এই আন্দোলন সাকসেস হলে একটা রাজনৈতিক দল করব? ছাত্ররা বলেছিল তার নাম হবে এনসিপি, তারপর একটা অন্তর্বর্তীকালীন সরকার হবে, সেখানে আমরা 4 জন থাকবো বলেছিল। তারপর ইলেকশনটা দাবিটা ছিল। তারপর এটা বলেছিল যে ওখান থেকে বেরিয়ে এসে একটা রাজনৈতিক দল করব, নির্বাচন করব, নিশ্চিতভাবে আমরা ক্ষমতায় থাকবো। আন্দোলনের কোনোটা ছিল, তো হঠাৎ সেগুলি আসলো কেন? আমি এই জন্য বলছি যে আন্দোলনটা করেছে হাসিনা হটানোর আন্দোলন, এটা হচ্ছে গণ অভ্যুত্থান সবাই মিলে করে। একটা বাক্য দিয়ে শেষ করি, গণ অভ্যুত্থান শুরু করে রাজনীতিবিদরা, ছাপার করে, গ্রেপ্তার হয়, নিধন হয়, আপনার জীবন দেয়। তারপরে হচ্ছে সব শ্রেণী পেশার মানুষ তার সাথে একত্রিত হয় এবং সরকার পতনে বাধ্য করে। এই আন্দোলন সেই আন্দোলন, এই আন্দোলন এনসিপির আন্দোলন। আমি ফিরবো আসলে আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে। একটা বিরতির পর বিশেষ করে উত্তর দিয়েছেন শেখ রবিউল আলম, ক্ষমতা কেন্দ্রিক যেই রাজনীতির কথা আপনি বলছিলেন। একটা বিরতি থেকে আসছি, প্রযুক্তি বাংলাদেশ অনুষ্ঠানে একটা বিরতি নিচ্ছি, থাকুন আমাদের সাথে। আবারও স্বাগত প্রযুক্তি বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয়ে আবারও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম এবং আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। একটা বিষয় পরিষ্কার আলাউদ্দিন মোহাম্মদ, যেটি রবিউল শেখ বলছিলেন যে ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি, আপনি যেটি বললেন যে আমরা ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি করতে আসিনি, একইভাবে উনিও কিন্তু তাই বললেন যে সংস্কার সবার আগে বিএনপি চেয়েছে। এখন আসলে আমি যদি আমার যেই সাবজেক্টটি আমি আজকে ঠিক করেছি যে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, আবারও যদি সেখানে ফিরি, সেটা হচ্ছে যে এই প্রশ্নটা আপনারা আসলে কেন করছেন? সেই মানে আপনি একবার বলেছেন, হ্যাঁ, কিন্তু উত্তর তো দিয়েছেন রবিউল শেখ যে এরকম আসলে হবার কোনো কারণ নাই। এবং নির্বাচন তো আসলে লেভেল প্লেইং ফিল্ড, এটা যদি বলা হয় তাহলে আসলে ঠিক কোন ইন্ডিকেটর হলে আপনারা মনে করবেন যে হ্যাঁ এখন লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে? না, আমাদের এখানে সবচেয়ে বড় বিষয় হলো যে নির্বাচন, আবারও বলছি যে নির্বাচনটাই আমাদের প্রধান আলোচনার বিষয় নয়। আমরা কিন্তু বারবার বলছি আমাদের প্রধান আলোচনার বিষয় হলো যে জুলাই গণহত্যার দায়ে যারা এখানে আছেন তাদেরকে শাস্তি দিতে হবে এবং বিচারটা যথাযথ প্রক্রিয়া করতে হবে। এবং আমরা চাই যে একটা নির্বাচনের আগে একটা সাবস্টেন্সিয়াল বিচার, যাতে দৃশ্যমান বিচার যাতে এখানে দেখা যায়। এটা আপনারা চান? সাধারণ মানুষ অবশ্যই চাইবে, সাধারণ মানুষ কেন চাইবে না এখানে? আর আমরা এখানে দ্বিতীয়ত হলো যে আমরা রাষ্ট্রের কিছু বিষয়ের মৌলিক সংস্কার চেয়েছি, কিছু প্রতিষ্ঠানের মৌলিক সংস্কার চেয়েছি। এখন বিএনপি সবার আগে সংস্কার প্রস্তাব দিয়েছে, এটা নিয়ে আমার স্বীকার করতে কোনো দ্বিধা নেই, কিন্তু সবার আগে পরীক্ষায় খাতা সাবমিট করলে যে ফার্স্ট হয়ে যাবে তা তো না আসলে। হ্যাঁ, এখন মূলত আসলে সংস্কার প্রস্তাবে কি আছে সেটার বিষয়। তো আমরা যেটা একটু আগে অফারে বলছিলাম, ধরুন বিএনপি রাষ্ট্রের যে মৌলিক সংস্কারগুলি, ইভেন আমরা যেটা বলছি ৭২ সংবিধানকে আমরা নাল করে দিয়েছি, ৭২ সংবিধান আমরা চাই না, কিন্তু বিএনপি কিন্তু পঞ্চদশ সংশোধনীর আগে গিয়ে মানে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে ৭২ সংবিধানের যে আমি যদি একটু আপনাকে একটা মিনিট থামাই, সেটা হচ্ছে ধরেন আমার আসলে
জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে এই যে আপনি বলছেন যে সাধারণ মানুষও তাই চায়, আপনি বলছেন যে আপনাদের দল এখনো ঠিকঠাক মতো আপনারা মাত্র শুরু করেছেন, আপনারা কি সাধারণ মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে যেতে পেরেছেন, যেটা আসলে বিএনপি এতদিন গেছে? আমি ওনাকেও একই প্রশ্ন করব যে ওনারাই বা কিভাবে জানলেন যে সবাই নির্বাচনই চায়, সেটা আমি সেই প্রশ্ন নিশ্চয়ই ওনাকে করব। আপনার কাছেও আমার একই প্রশ্ন, আপনারা মাত্র দল গঠন করেছেন, আপনারা এখনো তো দাঁড়ে দাঁড়ে যেতে পারেননি। আপনারা বলছেন যে আমরা এখনো সব কোন বিষয়টা বললেন? এই যে নির্বাচন, হ্যাঁ আপনি বলেছেন যে নির্বাচন আমাদের আলোচনার বিষয় নয়, আমাদের আলোচনার বিষয় সংস্কার। হ্যাঁ, এবং আমাদের বিষয়টা মানে নাহিদ ইসলাম তো তাই বলেছেন যে লেভেল প্লেইং ফিল্ড নাই, ফলে এখন নির্বাচন দেওয়া যাবে না। আমি আবারও বলছি, যদি কোনো বিভ্রান্তির অবকাশ থাকে আমি এটা ঠিক হয়ে যাবে। সেটা হলো যে আমাদের যেই রাজনীতি, আমি যেটা বলছি, আমাদের প্রধান এজেন্ডা নির্বাচন নয়, নির্বাচন কেন্দ্রিক না। আমাদের প্রধান এজেন্ডা হলো যে আওয়ামী লীগের বিচার করা, আওয়ামী লীগ প্রশ্নে একটা জাতীয় ঐক্যমত্য তৈরি করা, সবাই মিলে যে এখানে জুলাই যে গণহত্যা হলো, তারপর আগেও যে হত্যাকাণ্ডগুলো হলো, আয়নাঘর যারা বানিয়েছে তাদের শাস্তির আওতায় নিয়ে আসা। দ্বিতীয়ত হলো রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছিল, যে ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলোর কারণে শেখ হাসিনা তার এখানে স্বৈরতন্ত্র কায়েম করতে পেরেছিল, সেই প্রতিষ্ঠানগুলোকে পুনর্নির্মাণ করা, পুনর্গঠন করা, পাশাপাশি এই প্রতিষ্ঠানগুলো যাতে আর কখনো ফেসিস্ট না হতে পারে, প্রতিষ্ঠানগুলোকে গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে তৈরি করা, এটার জন্য মূলত কার্যকর সংস্কার লাগবে। তৃতীয়ত হলো যে আমরা নির্বাচন তো অবশ্যই চাই, আমরা নির্বাচন শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচন চাই না। আমাদের প্রথমে এটা হলো যে সংবিধানকে নিয়ে, সংবিধানের মাধ্যমে স্বৈরতান্ত্রিক যে ব্যবস্থাটা তৈরি হয়েছে এখানে, সেই সংবিধানের আমূল পরিবর্তনের জন্য আমরা বারবার বলে আসছি। গণঅভ্যুত্থানের পর 8 আগস্ট থেকে এখন পর্যন্ত আমরা বলে আসছি যে এখানে আমাদের নতুন সংবিধান লাগবে। নতুন সংবিধানের জন্য আমাদের গণপরিষদ নির্বাচন লাগবে। ইভেন গণপরিষদ নির্বাচনের ক্ষেত্রে আমরা যেহেতু দেখি বিএনপি বারবার নির্বাচন করছে, এবং আমরা সবাই জানি যে বিএনপির মাঠের অবস্থা ভালো, নির্বাচন হলে তারা দ্রুত ক্ষমতায় আসবে। তো আমরা তখন আমাদের অবস্থান থেকে একটু মাঝামাঝি অবস্থান আসে। তাহলে জাতীয় নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন, একটা নির্বাচনে একটা ব্যালটই করি আমরা, তাহলে আমরা অন্তত যেই সংবিধানের প্রশ্ন, যে সংবিধানকে যে আমূল পরিবর্তন করার যে আমাদের এজেন্ডা, সেই এজেন্ডাটা বাস্তবায়ন করা সম্ভব হবে। তারপর আমরা বলছি যে বাংলাদেশে দেখেন এখানে স্থানীয় সরকার কিন্তু ভেঙে পড়েছে, আমাদের শহরগুলোতে কিন্তু কাউন্সিলর নেই। আমি জাস্ট এটা বলছি যে আমরা কিন্তু একই সাথে ছাত্র সংসদ নির্বাচন চাই, স্থানীয় সরকার নির্বাচন চাই, জাতীয় নির্বাচন চাই, গণপরিষদ নির্বাচন চাই। তো নির্বাচন তো আমরা অন্য অনেক বেশি নির্বাচন চাই। আপনার কি মনে হয় যে কোন একটা গ্যাপ হচ্ছে তরুণদের সাথে আপনাদের, যেটি আসলে বলছিলেন আলাউদ্দিন মোহাম্মদ? আমি খুব বেশি গ্যাপ দেখছি না, আমি দেখছি যে হচ্ছে তারা কিছুটা বাস্তবতা বিবর্জিত, আর আমরা হচ্ছে অভিজ্ঞতা, পারিপার্শ্বিকতা, আঞ্চলিক রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি এবং ডোমেস্টিক পলিটিক্সে সিদ্ধহস্ত। পার্থক্যটা এই জায়গায়। বিচার তো আমরাই চাই, সবার আগে আমরা বলেছি বিচার, সংস্কার, নির্বাচন, কেউ দ্বিমত না। সংস্কার আমরা বলছি যে প্রয়োজনীয় সংস্কার করতে হবে, এবং ধরেন যে কাঠামোগুলি বলছে আমাদের সংস্কারে কী আছে, শাসনতন্ত্রে আমরা সংস্কার করতে একমত হয়েছি এবং আমরা করতে চেয়েছি, শাসন কাঠামোতে একমত হয়েছি, প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানের সংস্কার আমরা চাই, আমরা রাজনৈতিক সংস্কার চাই। এর মধ্যে কিছু সংস্কার আছে যেটা করতে হলে পার্লামেন্ট লাগবেই, আর কিছু অর্ডিন্যান্স দ্বারা করতে হবে। আপনি দেখবেন এই যে জাতীয় ঐক্যমত কমিশন কিন্তু বলেছে যে 90% সংস্কার কিন্তু আমরা একমত হয়েছি, আর বাকি কিছু সংস্কার আছে যার জন্য পার্লামেন্ট দরকার। আমরা বলেছি যে নির্বাচনের পর সব দলে এক হয়ে অথবা মেজরিটির ভিত্তিতে পার্লামেন্টে সেগুলি করা যাবে। সংস্কারের বিষয়ে বিএনপির কোনো দ্বিমত নাই, এবং সংস্কারের উদ্যোক্তাই বিএনপি। দ্বিতীয় দেখেন বিচারের জন্য আমরা বলেছি যে দল হিসেবে আওয়ামী লীগের বিচার হতে হবে, এবং আওয়ামী লীগের যে সমস্ত নেতা কর্মী অথবা আওয়ামী লীগের ক্যাবিনেট থেকে শুরু করে যারা এই গণহত্যার সাথে জড়িত, গণতন্ত্র হত্যার সাথে জড়িত, যারা অপরাধের সাথে জড়িত, তাদের বিচার দ্রুততম সময়ের মধ্যে করতে হবে। একটি মাত্র ট্রাইব্যুনাল হয়েছে, আমরা এর আগে বলেছি একাধিক ট্রাইব্যুনাল করতে হবে। আপনি এখনো পর্যন্ত এজাহারগুলি এলোমেলো, তদন্ত ভালোভাবে শুরু হয়নি, 8 মাস চলে যাচ্ছে, এখনো পর্যন্ত ধরেন প্রসিকিউশন প্রস্তুত না, বিচার তো আরো দূরের ব্যাপার। তো এগুলির জন্য তো আমরা সোচ্চার আছি, আমরা দাবি করছি, আমাদের তো কোনো বাধা নেই, এবং আমরা সহযোগিতা করছি সরকারকে। সেজন্য প্রায় 17 মাসের মতো সময় দেওয়া হচ্ছে। রুবেল ভাই, টাইম গ্যাপটা কেন হচ্ছে? ওনারা একটু দেরি করে চাচ্ছেন, আপনারা চাইছেন দ্রুততম। না, ওনারা কেন দেরি করে চাচ্ছেন সেটা কোনটা দিতে পারবে। আমরা বলছি যে এই কাজগুলি আরো দ্রুততম সময়ের মধ্যে করা উচিত। বিচার, সংস্কার এবং নির্বাচন একসাথে চলবে। যে সরকারি ক্ষমতা আসুক না কেন, বিচার তো করবেই,
সব অঙ্গকে আমরা বদ্ধ এবং সে বিষয়ে আমরা একমত হতে পারি। আমি আরেকটু অন্য জায়গায় রবিউল ভাই একটা বিরতির সময় পৌঁছে গেছে, ফিরে এসে আবারও আপনার কাছে ফিরবো। লেভেল প্লেইং ফিল্ডের কথা আপনারা যে বলেছেন সেই বিষয়টা নিয়ে আসলে আসতে চাই, তাহলে হয়তো বিষয়টা আমি প্রশ্নটা স্বচ্ছ করতে পারবো। আবারও একটা বিরতির সময় পৌঁছে গেছি প্রযত্ন বাংলাদেশ অনুষ্ঠানে, থাকুন আমাদের সাথে বিরতির পর ফিরছি। প্রযত্ন বাংলাদেশ অনুষ্ঠানে আবারও ফিরলাম। আমরা আজ আলোচনা করছি যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে আবারও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। এই বিষয় আমি একটু আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে জানতে চাইছিলাম, মানে আমি বারবার আসলে মনে হয় বিষয় থেকে অন্যদিকে চলে যাচ্ছি, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, এবং আপনি আমাকে একটু ব্যাখ্যা করতে চাইছিলেন যে নির্বাচন চাই না ব্যাপারটা তা না, দেরি করে চাই না তাও না, যেটি বলতে চাচ্ছিলেন সেটি যদি একটু আরেকবার ব্যাখ্যা করেন। আপনার বিরুদ্ধে আমার অনুযোগ আছে, আপনি বারবার অনেক বড় বড় টপিকে যান, গিয়ে রবিউল ভাই অনেক কথা বলে আমার জবাব দেওয়ার অনেক মানে পয়েন্ট আসে, কিন্তু আপনি আবার বারবার আমাকে ফিরিয়ে নিয়ে যান। এবার আপনাকে দিয়ে শুরু করেছি, আপনি বলুন। না, আমি তো আপনি যে পয়েন্টে দিয়েছেন সেই পয়েন্টই বলবো। মূলত আপনি যেটা বলছিলেন একটু আগে যে মেবি স্লিপ অফ দ্য টাং দ্যাট, যে আমরা নির্বাচন পিছিয়ে দিতে চাই, ব্যাপারটা তো আমরা কখনো বলি নাই, আমরা ডিসেম্বরের জন্য প্রস্তুত, কিন্তু আমাদের বারবার বলছে যে আমাদের এজেন্ডাটা ক্লিয়ার করতে হবে, যে আমরা আসলে এই সংস্কার, এই বিচার, তারপর হলো যে এই যে গণপরিষদ অথবা সংবিধানের আমূল পরিবর্তনটা পরে নির্বাচন চাই। এটা যদি, যেটা রবিউল ভাই বলে 1 মাসের মধ্যে সম্ভব, আমরা উইয়ার ওকে 1 মাসের মধ্যে করে ফেলেন, ঠিক আছে। এখন কেন করবে না, এটা তো যেটা মানে ডক্টর ইউনূসকে ছাত্ররা ক্ষমতায় বসিয়েছে, কিন্তু ডক্টর ইউনূস তো ছাত্রদের একমাত্র মানে সরকার না, তার জনগণের সরকার। তারা বিএনপির সাথে দীর্ঘ আপনার সংলাপে যাচ্ছে, অন্যান্য দলগুলোর সাথে সংলাপে যাচ্ছে, তাদের কথাবার্তা শুনছে এবং তাদের সাথে আপনার সমন্বয় করে এগিয়ে যাচ্ছে। তো এবং ইভেন নির্বাচনের যে দাবি বারবার আশ্বস্ত করছে, এটা তো তরুণদের আশ্বস্ত করছে না। এটা রিজন আপা খুব ভালোভাবেই বলেছেন যে আসলে এনসিপির দাবিতে নির্বাচনের এদিক সেদিক হবে না, কিন্তু বিএনপির দাবিতে কিন্তু হবে। কারণ বিএনপি যেই টাইমলাইন দিচ্ছে, এই টাইমলাইনটা বিএনপিকে আশ্বস্ত করছে যে হ্যাঁ কিপ কাম দেন, আমরা আসলে এটার মধ্যেই নির্বাচন করব। তো এখন এই জায়গায় আমরা যদি দেখি, ধরেন এখন মূলত বিএনপির সাথে আপনারা যেই অথবা আমরা যেই অ্যানালজিটা দাঁড় করাচ্ছি, এনসিপির আসলে অ্যানালজি হয় না। এনসিপিকে শুধুমাত্র রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করে যদি আমরা তর্কটা করি, সংস্কারের তর্ক, তাহলে এই তর্ক আগাবে না। মূলত এনসিপি একটা রাজনৈতিক দল হিসেবে এখন গণঅভ্যুত্থানের অন্যান্য যে ছোট ছোট অনেকগুলো ব্লক আছে, সেগুলোর মধ্যে একটু সবচেয়ে বড় ভয়েসটা, কারণ এখানে অভ্যুত্থানের যারা শীর্ষ নেতারা এখানে থাকার কারণে বড় ভয়েসটা এখানে। বাট এখানে যে অভ্যুত্থানের যদি আপনি প্রাসঙ্গিকতাটা বলেন, যেটা রবিউল ভাই একটু আগে বলেছিলেন যে অভ্যুত্থান সবসময় রাজনীতিবিদরা করেন, হ্যাঁ, তারপর অন্য মানুষরা এসে এখানে যুক্ত হন। কিন্তু 2024-এর অভ্যুত্থান কিন্তু 69-এর অভ্যুত্থানের মতো হয় নাই, 90-এর অভ্যুত্থানের মতো হয় নাই। 2069-এর অভ্যুত্থান হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে, হ্যাঁ, 6 দফাকে কেন্দ্রিক অভ্যুত্থান। 90-এ কিন্তু অভ্যুত্থান হয়েছে 3 জোট ছিল, 3টা জোটের নেতৃত্বে। 2024 অভ্যুত্থান হয়েছে কিন্তু একেবারে ছাত্রদের নেতৃত্বে। এই জন্য আমরা কিন্তু এটাকে বলছি ছাত্র জনতার গণ অভ্যুত্থান। তো এই জায়গা থেকে যে আমরা অভ্যুত্থানের পরে যে আপনি যে নির্বাচন করবেন কিংবা রাষ্ট্র এগিয়ে যাবে, তাহলে ছাত্রদের জনতার ভয়েসটা কোথায়? রাজনীতিবিদদের ভয়েস হিসেবে শুধুমাত্র এনসিপির ভয়েস চিন্তা করলে হবে না, আর তাহলে আপনাকে আলাদা ফ্রন্ট খুলতে হবে যে ছাত্রদের, তরুণদের, অভ্যুত্থানকারী যারা শক্তি আছে তাদের ভয়েসটা আপনি কিভাবে রিফ্লেক্ট করবেন। তো এই জায়গায় যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের নির্বাচনটা পিছিয়ে দেওয়া না, বরং নির্বাচনটা আমরা যেটা চাই, একটু আগেও বলেছি যে আমরা নির্বাচন, একটা নির্বাচন, আমরা 4টা নির্বাচন চাই। ছাত্র সংসদ নির্বাচন চাই, স্থানীয় সরকার নির্বাচন চাই, গণপরিষদ নির্বাচন চাই, জাতীয় নির্বাচন চাই। একই সাথে এই নির্বাচনের আগে আমরা আসলে সংস্কার চাই, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যাতে, যেটা লেভেল প্লেইং ফিল্ড বলছেন, শুধুমাত্র লেভেল প্লেইং ফিল্ড শুধু বিএনপির এনসিপির জন্য না, আপনি এখানে আরো অনেকগুলো ছোট ছোট রাজনৈতিক দল আছে, আপনি এমন একটা ব্যবস্থার মধ্যে আসেন যেই নির্বাচনে আসলে সবগুলো দল নির্ভয়ে কেন্দ্রে যেতে পারে, নির্ভয়ে প্রতিযোগিতা করতে পারে। কালো টাকার যে খেলা আছে, মাসুলের যে খেলা আছে, সেই খেলাটা বন্ধ করে আমার হাতে 3 মিনিট সময় আছে, আশা করি আপনার অনুযোগ আমার প্রতি এখন আর থাকবে না, আমি আপনাকে কথা শেষ করতে দিয়েছি। শেখ রবিউল আলম, আপনার কাছে একদম শেষ প্রশ্ন। আপনারা বিরতির মধ্যে বলছিলেন যে আসলে গণ অভ্যুত্থানের তরুণ এবং সবথেকে বড় দল বিএনপি মিলেমিশে কিভাবে আসলে আগাতে পারি, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই বিষয়টা আপনি কিন্তু বলছিলেন। আমরা যদি একটু আশাবাদ দিয়ে আসলে শেষ করি, সবসময় তার এক জায়গায় মত হচ্ছে 24-এর অভ্যুত্থান ছাত্রদের শুধু অভ্যুত্থান না, ফ্যাসিবাদের অবসানের আন্দোলন দীর্ঘদিন ধরে চলছিল বিএনপির নেতৃত্বে এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্বে চলছিল, চলমান হাসিনা হটানোর আন্দোলন। সেই আন্দোলন প্রথমে তারা কোটা সংস্কার আন্দোলন, তারপর তাদের 9 দফা আন্দোলন এবং তারপর 1 দফাতে আমাদের সাথে এসেছে। তারপর বিএনপির নেতৃত্ব দিয়েছে ওই আন্দোলনে, ছাত্র জনতারা সম্মুখ সমরে থেকেছে। 1 দফা আন্দোলন তো ওনাদের ছিল, সেটা পরে এসেছে। ওনা তো প্রথমে
কোটা সংস্কার আন্দোলন সরকারকে অনেকটা মেনেছে, তারপর 9 দফা আন্দোলন, সেটাও সরকার অনেকটা মেনেছে। আমরা দীর্ঘদিন ধরে 1 দফা আন্দোলন করছিলাম, পরে উন্ডা আমাদের কাছে এসেছে অত্যাচারিত এবং নির্যাতিত হওয়ার পর। এর আগে আসেনি, মানুষ ভোট দিতে পারেনি, উন্ডা কিন্তু আসেননি। আমরা যে বলছি হাসিনা হটানোর আন্দোলন আমাদের দীর্ঘদিন ধরে ছিল, ফাঁসিবাদী অবসানের আন্দোলন, তার সাথে ছাত্র জনতা এবং উন্ডাও যোগ দিয়েছে, সম্মুখ সমরে ওরা বড় ভূমিকা রেখেছে। আমরা শেষ পর্যন্ত সেই আন্দোলনকে সফল করেছি, মাঠে থেকে ঝুঁকি নিয়ে সব ধরনের স্যাক্রিফাইস করে জীবনের বিনিময়। যাই হোক, ওখানে আর আমি যাচ্ছি না। উনি বলছিলেন সংবিধানে আমূল পরিবর্তন দরকার, এই জন্য নতুন সংবিধান চায়। আমি মনে করি একটা সংবিধানে যদি বড় ধরনের সংস্কার করা যায়, সংশোধন করা যায়, সেটাই নতুন সংবিধান, এবং সেটা দিয়েই আমাদের এই সমস্যা সমাধান করা সম্ভব। আরেকটা কথা বলবো যে আপনি নিরপেক্ষ সরকারের কথা বলছিলেন, নিরপেক্ষ প্রশাসন। যেহেতু বর্তমানে একটা নিরপেক্ষ সরকার আছে, অর্থাৎ প্রশাসন নিরপেক্ষ থাকবে, এটাই স্বাভাবিক এবং এটা তাদের দায়িত্ব। আরেকটা কথা বলি, এই যে এনসিপির কথা সরকার অনেক বেশি শোনে, তারা যখন আমার নিরপেক্ষতার অভিযোগ করে তখন সেটা বেমানান। কেন শোনে দেখেন, এনসিপি যে দাবিগুলি করেছে, যে দাবিগুলি এনসিপি করেছে এই সংস্কার কমিশন সেই দাবিগুলিকে প্রশ্ন আকারে অন্য রাজনৈতিক দলের কাছে তুলে দিয়েছে। নাম্বার 2 দেখেন, আমাদের বিচার বিভাগ সংক্রান্ত যে সংস্কার কমিশন, সেখানে কিন্তু এনসিপির একজন প্রতিনিধিও রয়েছে, তার নাম হচ্ছে আরমান হোসেন। আবার আমাদের সংবিধান সংস্কার যে কমিশন করা হয়েছে, সেখানে এনসিপির 2 জন প্রতিনিধি রয়েছে, একজনের নাম মোহাম্মদ মাহফুজ আলম, আর একজনের নাম সালাউদ্দিন সিপাত। অর্থাৎ সরকারের মধ্যে এনসিপি আছে, ওই যে মাহফুজ আলম না, নতুন মাহফুজ আলম ছাত্র প্রতিনিধি, আপনি দেখে নেবেন। আপনি দেখেন সরকারের মধ্যে আছে, অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আছে, কিভাবে হয় সংস্কার কমিশনের মধ্যে এনসিপি আছে, এনসিপি 2 জন প্রতিনিধি, 3 জন প্রতিনিধি, একজন বিচার বিভাগের সংক্রান্ত, আরেকজন হচ্ছে সংবিধান সংস্কার কমিশন। আমি চ্যালেঞ্জ করে গেলাম এখানে লিখে যে আমার মোবাইলে সৃষ্টি করছে, একজনের নাম মোহাম্মদ মাহফুজ আলম ছাত্র প্রতিনিধি, আরেকজন হচ্ছেন সালাউদ্দিন সিপাত, 2 জনই সংবিধান সংস্কার কমিশনের মধ্যে আছে। এনসিপি না উনি বলছেন, কিভাবে ওনারা এনসিপি? অবশ্যই এনসিপি। এবং কিভাবে এনসিপি আপনি বলেন যে কিভাবে? এই যে আমার কিছু মোবাইলে আছে, আচ্ছা তারা এবার এনসিপির কমিশনের মেয়াদ ছিল কবে? শুনেন, এনসিপির হয়ে তারা এবার এই জাতীয় এই ঈদে শুভেচ্ছা জানিয়েছে আগামী নির্বাচন। রবিউল ভাই, আমরা অর্থাৎ একটা সরকারের মধ্যে থেকে, সংস্কারের মধ্যে থেকে, সব জায়গা থেকে আবার যদি প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করে, এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, আর এটা হচ্ছে রাজনৈতিক স্টান্টবাজি। একদমই সময় নেই এই তর্ক। আমি 1 সেকেন্ড, মানে 5 সেকেন্ড সময় দেন, আপনাকে 10 সেকেন্ড দিলাম। তথ্যের বিষয়টা সেটা হলো যে কমিশন গুলো যখন হয়েছে তখন গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে ছাত্রদেরকে রাখা হয়েছে, ছাত্র প্রতিনিধি হিসেবে। 5 সেকেন্ড। জি, ছাত্র প্রতিনিধি হিসেবে। সেই ছাত্র প্রতিনিধিদের তার কমিশন একটা মেয়াদ ছিল, ওই মেয়াদ পূর্ণ করে তারা অবশ্যই অবসর নিয়েছে। আর এনসিপি হয়েছে জাস্ট 1.5 মাস হলো। তো এনসিপির এখন যে কিন্তু মেম্বার হয়, উনি বলতে পারছেন না যে তার অতীত ভূমিকাটা এনসিপির কমিশনে এখন হচ্ছে। আমরা এই তর্ক নিশ্চয়ই, এই তর্ক আমরা এই তর্ক চলবে। প্রযুক্তি বাংলাদেশ আজকের আয়োজন এটুকুই, আমরা তর্ক চালাতে থাকবো, চলবে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।